রাষ্ট্রের কাছ থেকে কি চায়, একটা রাজনৈতিক দলের কাছ থেকে কি চায়। তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়, তাদের যে নাগরিক মর্যাদা, ন্যূনতম সম্মান, সেটুকু নিয়ে বসবাস করতে চায়। গত 1.5 দশকে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে আমরা দেখেছি কিভাবে নাগরিকদের অধিকার ভূলুণ্ঠিত করা হয়েছে, কিভাবে নাগরিকদেরকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, কিভাবে ভোটের অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশকে একটি একদলীয় শাসনে পরিণত করা হয়েছে, কিভাবে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা চাই আজকে আমরা যারা রাষ্ট্র ক্ষমতায় আছি, আজকে আমরা সরকারি দলে আছি, আজকে আমরা বিরোধী দলে আছি, সবাই মিলে সেই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করব, জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করব, যেন আগামীতে এই বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে, কোনো সরকার এবং শাসক গোষ্ঠী যেন ফ্যাসিস্টে পরিণত হতে না পারে। আপনারা এই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আজকে রাষ্ট্র পরিচালনা করছে। 6 মাসের একটি নতুন সরকার। আমরা সরকারের সাথে আছি কেন? আপনারা জানেন, আমরা হালুয়া রুটির ভাগের জন্য বিএনপির সাথে জোট করি নাই, সরকারে আসি নাই। আমরা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সময় থেকেই সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের এক দফা দাবিতে বিএনপি এবং 42টি রাজনৈতিক দল যে যুগপৎ আন্দোলন করেছিলাম, রাষ্ট্র সংস্কারের যে 31 দফা কর্মসূচি দিয়েছিলাম, আমরা সেই রাষ্ট্র সংস্কারে 31 দফার বাস্তবায়ন করার জন্য আমরা বিএনপির সাথে জোট গঠন করেছি, সরকার গঠন করেছি। এবং আমরা মনে করি বর্তমান সরকার এই জুলাই গণ অভ্যুত্থানের সেই সংস্কারের স্পিডকে ধারণ করে, নতুন রাজনীতিকে ধারণ করে শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। তাই আমরা সকলকে বলবো, শুধুমাত্র সরকারের প্রচেষ্টায় নতুন বাংলাদেশ হবে না, বাংলাদেশের পরিবর্তন হবে না। আজকে আমাদের এখানে শিক্ষিত সচেতন তরুণ প্রবীণ যারা আছেন, সোশ্যাল মিডিয়ার বদৌলতে সারা দুনিয়ার কোথায় কি ঘটছে আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশের এই সংগ্রামী তরুণরা, যুবকরা আজকে দক্ষিণ এশিয়ার জন্য রোল মডেলে পরিণত হয়েছে। আজকে ওই নেপাল বাংলাদেশের পরেই দেখেছেন নেপালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এখন চলছে ভারতে জেনজি তথা এই তরুণদের বিক্ষোভ। ওই মোদির ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী শাসনের বিরুদ্ধে, সাম্প্রদায়িক শাসনের বিরুদ্ধে আজকে ভারতের তরুণরা, ভারতের ছাত্র যুবকরা আজকে প্রতিবাদ করছে। সুতরাং আজকে বাংলাদেশের এই তরুণরা শুধুমাত্র বাংলাদেশে পরিবর্তন করে নাই, বাংলাদেশের তরুণরা দক্ষিণ এশিয়া তথা গোটা পৃথিবীতে পরিবর্তনের জন্য আদর্শিক রোল মডেলে পরিণত হয়েছে। কিন্তু দুঃখজনক, দুঃখ এবং দুর্ভাগ্য, বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের ক্রেডিটকে ছিনতাই করে যে সমস্ত তরুণরা উপদেষ্টা হয়েছিলেন, সরকারি পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি গঠন করেছিলেন, তারা সেই জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে আমরা দেখেছি মাত্র 840 শহীদ পরিবার, তাদেরকে যদি 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হতো, রাষ্ট্রের লাগতো মাত্র 840 কোটি টাকা। 840 কোটি টাকা রাষ্ট্রের লক্ষ কোটি টাকার বাজেটের কাছে 840 কোটি টাকা কিছুই নয়। কিন্তু আমরা দেখেছি সেই শহীদদের যথাযথ মূল্যায়ন হয় নাই। আমরা দেখেছি এই গণ অভ্যুত্থানের আহত তরুণ তথা আমাদের পঙ্গুত্ব বরণকারী ভাইরা যদি যথাসময় চিকিৎসা পেতেন, তাদের পঙ্গুত্ব বরণ করতে হতো না। এইখানে মঞ্চ আছেন এই ছাত্র নেতা রাসেল, গণ অধিকার পরিষদের, তার পার্টি পাটকাঠির মতো শুকনো হয়ে গিয়েছে, নার্ভগুলো শুকিয়ে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু যথাসময় যদি চিকিৎসা পেতেন, রাসেল এই অবস্থা হতো না। আমাদের এই পেছনে আছেন ছাত্র নেতা ওয়ালিউল্লাহ, যার হাত এখনো সোজা করতে পারেন না। গতকালকেও, আজকে সকালে মেডিকেল বোর্ড ছিল, কেঁদে কেঁদে বলেছেন, ভাই যদি আমার চিকিৎসায় কিছুটা উন্নতি হয়, আজকে মেডিকেল বোর্ড বসবে, যদি বাইরে যাওয়ার মতো অবস্থা থাকে আমার বিবেচনা করার জন্য বলবেন। আজকে এই তরুণদেরকে যদি যথাসময়ে সঠিক চিকিৎসা দেওয়া হতো, এই পরিণতি হতো না। এখানে একজন তরুণ চিল্লায়ে বলেছে, দুঃখ থেকে বলেছে, হাদি হত্যার বিচার চেয়ে। হাদি হয়তো শহীদ হয়ে গিয়েছেন, তাই আজকে আমাদের আবেগে পরিণত হয়েছেন। আমরা অবশ্যই হাদি হত্যার বিচার চাই। হাদি হত্যার প্রকৃত রহস্য উন্মোচন করতে হবে। একই সাথে আপনাদের মনে রাখতে হবে,
আজকে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শেখ হাসিনা বিহীন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে অনেকেই নেতা বনে গেছেন, যারা ওই বক্তব্য দিচ্ছেন, কিন্তু শেখ হাসিনার এই 5ই আগস্টের পূর্বে এদেরকে কিন্তু কোনো মিছিল মিটিংয়েও দেখা যায় না। কাজেই সত্যিকারের লড়াকু যোদ্ধাদেরকে আমাদেরকে চিনতে হবে। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে নেতা হয়ে গেলে সেটা জনগণের কল্যাণ হবে না, ভবিষ্যতের জন্য ভালো কিছু হবে না। আমি এই কথাই বলছি এই কারণে, আপনারা আমাকে চেনেন, আজকে প্রতিমন্ত্রী হয়েছি। আমি মনে করি আমার এই রাজনৈতিক আন্দোলন সংগ্রামে, আমার এই পথ চলায় প্রতিমন্ত্রী এইটা আমার জন্য নতুন কোনো বাড়তি কিছু পরিচয় যুক্ত করে নাই। কারণ এদেশের মানুষ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আমি এবং আমার সহযোদ্ধাদের ত্যাগের কারণে, লড়াইয়ের কারণে এদেশের মানুষ প্রতিমন্ত্রী হওয়ার আগে থেকেই আমাকে চিনে, আমাদের সহযোদ্ধাদেরকে চিনে, এটি আমি বিশ্বাস করি, আমি জানি। আমি এই কথাই বলছি কারণে অন্তর্বর্তী সরকারের সময় আপনারা দেখেছেন 29শে সালের 29শে আগস্ট সেনাবাহিনীর দিগ্ভ্রান্ত সিনিয়র কয়েকজন অফিসারের নির্দেশে সেদিন হাদির আগেই আমাদেরকে হত্যা করার জন্য একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময়, সেই সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা রাজনৈতিক দলের প্রতিবাদের মুখে একটি বিচার বিভাগীয় কমিটি হয়েছিল, কিন্তু সেই বিচার বিভাগীয় কমিটির প্রতিবেদন দেওয়া হয়েছে, কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নাই। আমি পরিষ্কারভাবেই বলেছি, সেদিন সেনা প্রধানের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শামস, তার নির্দেশে ওই হামলা হয়েছিল। তিনি ওই হামলার কিছুক্ষণ আগেই কিছুক্ষণ ওই ঘটনার আগেই আমাদেরকে হুমকি দিয়েছিলেন। আমিও ভুলে গিয়েছিলাম, কিন্তু নিশ্চয়ই আমি প্রধানমন্ত্রীর কাছে এই ঘটনাটির প্রতিকার চাইব। কারণ ওই হাজির আগে আমাদেরকে হত্যার প্লট তৈরি করে এই বাংলাদেশকে সেদিন সিভিল মিলিটারি কু করার ষড়যন্ত্র করেছিল। আমি মনে করি আগামীতেও এই সরকারকে হটানোর জন্য নানাবিধ সিভিল মিলিটারি কু হতে পারে। এই বিষয়ে দলমত নির্বিশেষে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেই আলোচনা থেকে বন্ধুগণ, যেটা আমরা বলেছিলাম, হাদিকে কখন হত্যা করা হয়েছিল? ঠিক নির্বাচনের পূর্ব মুহূর্তে। অনেকেই বলেছিল এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে সারা দেশের মানুষ ফুঁসে উঠেছে, তাতে নির্বাচন অন্যদিকে টার্ন করতে পারে। নির্বাচন যদি ওই সময় না হতো, এই বাংলাদেশের এখন ভিন্ন পরিস্থিতি হতো। বন্ধুগণ, আপনারা জানেন, বলে বিপ্লব হলে প্রতি বিপ্লব হয়, কু হলে পাল্টা কু হয়। কাজেই এই জুলাইয়ের পরাজিত শক্তি আপনাদের মনে রাখতে হবে। তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও ওই দিল্লি, মুম্বাই, কলকাতায় 5 স্টার হোটেলে ঘুরে বেড়াচ্ছে, কফি হাউসে আড্ডা দিচ্ছে, সিনেমা দিচ্ছে, আর তাদেরকে সহায়তা করছে আমাদের ওই প্রতিবেশী দেশ ভারত। এমনকি আপনারা দেখেছেন 5ই আগস্ট এই ছাত্র জনতার দুঃখ, আনন্দ, বেদনার বিজয়ের দিনে, সেদিন দেশের মানুষ ওই হাসিনার ফেসিবাদের চিহ্ন ভয়ে বেড়ানো ওই গণ অভ্যুত্থানে জুলাই জাদুঘর উদ্বোধন করেছে। সেদিন ভারতে শেখ হাসিনা বিদেশি সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করে এদেশে আসবে বলে হুমকি দিয়েছে। আমি আজকে সরকারি দল এবং বিরোধী দল সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলবো, আপনারা দল ভারী করতে গিয়ে
আওয়ামী ফ্যাসিস্টদেরকে কেউ জায়গা দিবেন না, কারণ ওই ফ্যাসিস্টরা সুই হয়ে ঢুকবে, ফাল হয়ে বের হবে। অবশ্যই বিএনপি আওয়ামী লীগ দুটো বৃহৎ বড় রাজনৈতিক দল ছিল, অনেক সাধারণ কর্মী সমর্থক ছিল, যারা এই গণ অভ্যুত্থানে জনগণের বিরুদ্ধে দাঁড়ায় নাই, জনগণের বিরুদ্ধে অত্যাচার নির্যাতন করে নাই। সেরকম আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মী যদি থাকে তাদের বিষয়ে আমরা কনসিডার করতে পারি, কিন্তু চিহ্নিত ফ্যাসিস্ট, খুনি, সন্ত্রাস, মাফিয়া, দুর্বৃত্ত যারা গত ১.৫ দশকে বিরোধী দলের উপর হিংস্র জন্তু জানোয়ারের মতো হামলা করেছে, অত্যাচার নির্যাতন করেছে, জনগণের ভোটের অধিকার হরণ করেছে, সেই সমস্ত মাফিয়া সন্ত্রাসী গোষ্ঠীকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এবং আমি না আজাদি, আজাদি। আপনারা দেখেছেন এই গণঅভ্যুত্থান পরবর্তী স্বাভাবিকভাবেই নতুন সরকার গঠিত হয়েছে। সরকারি দল বিরোধী দল গঠনমূলক আলাপ আলোচনার মাধ্যমে সংসদীয় গণতন্ত্র এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ গণতান্ত্রিক অভিযাত্রায় হাঁটা শুরু করছে। তাই হয়তো ওই ধরনের রাজপথের কর্মসূচি কারোই ছিল না। এই রক্তাক্ত জুলাই, যেই জুলাইকে জাগ্রত রাখতেই হবে নতুন বাংলাদেশ বিনির্মাণে, জুলাইয়ের আকাঙ্ক্ষাকেই সামনে রাখতে হবে। এই জুলাইকে কেন্দ্র করেই সকল দলের সক্রিয় রাজপথের কর্মসূচি, এবং এই জুলাই বোধহয় নির্বাচনের পর সর্বাধিক পাবলিক প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছি, বক্তব্য দিয়েছি। মনে হচ্ছে প্রতিমন্ত্রীর চেয়ে এই রাজপথে আসলে ভালো লাগে। ঠিক, তাই আমি এটুকু বলতে পারি। আমরা আবারও বলছি ভাইরা, বাম পাশ থেকে একটু চেপে যাইয়েন দয়া করে। গাড়িগুলো আসার, আমি আর 2-3 মিনিটের মধ্যে শেষ করব। গাড়িগুলো আসারও জায়গা করে দিন। এই মিরপুর অঞ্চলে হয়তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আন্দোলনে সামিল হয়েছে, কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা কাউকে বাঁধতে হয়েছে। এই আমার ডান পাশে দাঁড়িয়ে ছাত্র নেতা নাহিদ, মহানগর উত্তর ছাত্র অধিকারের আহ্বায়ক সভাপতি এই রাকিব, এই শাওন, সুমন, কাপুল থানার সভাপতি হানিফ, বুলবুল, রাসেল, পেছনে যারাই আছে, রবিউল ভাই সহ এই অঞ্চলের নেতারা, তাদেরকে ফোনে বলতাম সাধারণ মানুষকে উৎসাহ দেন। আপনারা রাজনৈতিক নেতাকর্মী পেছনে থাকেন, সাধারণ মানুষকে সাথে রাখেন, স্লোগান দেন, তাদেরকে নিয়ে প্রতিরোধ করে তুলুন। যাত্রাবাড়িতে আজকে যে যুব অধিকার প্রোগ্রাম ছিলাম, এই মঞ্চে বসা আবু আলিম ভাই, মঞ্জুর মোর্শেদ মামুন, ছাত্রনেতা নাজমুল, যদিও তারা পরিচিত মুখ টার্গেটে ছিল, সেজন্য বলেছিলাম পেছনে থাকবেন। আজকে তাদেরকেও ধন্যবাদ জানাই। একই সাথে এটি বলতে চাই, আমি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাত এবং এনসিপির প্রপাগান্ডা, অপপ্রচার আমরা লক্ষ্য করছি। সরকারকে নিয়ে যেমনিভাবে করছে, আমাকে নিয়ে করছে, তাদের দুঃখ এবং জ্বালা, কেন আমি বিএনপির সাথে সরকারে আসলাম, কেন আমি প্রতিমন্ত্রী হয়েছি। আমি পরিষ্কারভাবেই বলতে চাই, আমরা সরকারের কোলে বসে রাজনীতি করি নাই, সরকারের দয়া দাক্ষিণ্যে রাজনৈতিক দল খুলি নাই। যখন শেখ হাসিনার ফ্যাসিবাদের সময় এই দেশের মানুষ প্রতিবাদ করতে ভুলে যাচ্ছে, আতঙ্কে যখন রাজনীতি ছেড়ে দিচ্ছে, সেই সময় ওই ফ্যাসিবাদী শাসকদের চোখে চোখ রেখে রাজপথে স্লোগান দিয়েছি। ছাত্র সংগঠন থেকে রাজনৈতিক দল তৈরি করেছি। 2018 থেকে ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এখানে এসেছি। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের সময় রাষ্ট্র সংস্কারে, রাষ্ট্র মেরামতে 31 দফা কর্মসূচি দিয়েছি। বিএনপি সহ 42টি রাজনৈতিক দল যারা চোখপাত আন্দোলন করেছি,
আন্দোলন পরবর্তীতে সরকার গঠন করেছি। এখন এই রাষ্ট্র সংস্কার আমরা বাস্তবায়ন করতে চাই, কারণ সবসময় শুধু রাজপথে আন্দোলন সংগ্রাম করলেই তো রাষ্ট্রের পরিবর্তন হবে না, রাজনীতির পরিবর্তন হবে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখনকার সরকারি দল বিরোধী দল নিজেদের মধ্যে বোঝাপড়া রেখে আগামী 5 বছর যদি চলতে থাকে এই দেশ ইনশাল্লাহ পরিবর্তন হবে, মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে, শহীদদের চাওয়া পাওয়া পূরণ হবে। তাই আমি দল মত নির্বিশেষে সকলকে বলবো, হয়তো বিভিন্ন ইস্যুতে বিভাজন এবং বিদ্বেষ না ছড়িয়ে আসুন জুলাই শহীদদের ঋণ পরিশোধে শহীদের রক্তের শপথ নিয়ে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। এবং আপনারা আমার নেচার জানেন, শেখ হাসিনার সময়ও কাউকে পরোয়া করে কথা বলি নাই, অন্যায়ের সাথে জুলুমের সাথে ফ্যাসিবাদের সাথে আপোষ করি নাই। ভবিষ্যতেও যদি এই দেশের মানুষের অধিকারের প্রশ্নে, যদি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে যদি মন্ত্রিত্ব ছেড়ে দিতে হয়, মন্ত্রিত্ব ছেড়ে এসে রাজপথকেই বেছে নেব। কারণ আমরা সুযোগ সুবিধার জন্য লালায়িত নই, ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলেছি এবং বলবো, বিগত 5.5 মাসে 5 টাকার দুর্নীতি অনিয়ম কেউ দেখাতে পারবে না। যতদিন এই দায়িত্বে আছি, অন্যায় অনিয়ম আমাকে দিয়ে হবে না। প্রবাসীদের অধিকার নিয়ে তাদের কথাবার্তা আছে। আমি এইটুকু বলবো, আমি তো মন্ত্রণালয়ের একেবারে সর্বা না, আমার উপরে আমার সাথেও এই মন্ত্রণালয়ে আরো দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছে। আমি প্রতিমন্ত্রী, এখানে পূর্ণাঙ্গ মন্ত্রী আছে, মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা আছে, বিশেষ সহকারী আছে, সচিব আছে। কাজী সব কাজ চাইলেই আমি একা করতে পারি না, তবে সমন্বিতভাবে আমরা চেষ্টা করছি প্রবাসী যেহেতু দায়িত্বে আছি তাদের জন্য কিছু করার, এবং বিভিন্ন কাজগুলো যেহেতু অন্যান্য মন্ত্রণালয় করে তাদেরকে নিয়ে প্রবাসীদের এই চাওয়া পাওয়াগুলো পূরণ করার। জাতীয় নির্বাচনে আমরা জোটবদ্ধভাবে করেছি, স্থানীয় নির্বাচনে সব দল নিজেদেরকে বিকশিত করার জন্য অংশগ্রহণ করে থাকে। গণ অধিকার পরিষদও আগামী স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। এই 10 নম্বর ওয়ার্ড থেকে আমাদের কাউন্সিলর প্রার্থী হিসেবে 94 ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে কাপরুল থানার আহ্বায়ক হানিফ বুলবুল ভাই আগামীতে ইনশাল্লাহ আপনাদের জন্য কাজ করবে। আমরা চাই সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিযোগিতা হবে। অসুস্থ অপরাজনীতি যেন গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে স্থান না পায়, সেই আহ্বান জানিয়ে রাজনৈতিক দলগুলোকে জুলাই শহীদদের দিকে তাকিয়ে সংঘাত সহিংসতা নয়, সম্প্রীতি সহনশীলতার নতুন বাংলাদেশ বিনির্মাণে ইতিবাচক রাজনীতি করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।